শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাকে চ্যানেল আয়ের পর্দায় দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ফ্রেশ প্রিমিয়াম তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। আজকে অনেক বিশেষ, আসলে বিশেষগুলো অনেকগুলো কি বলবো, গুণন করতে হবে আসলে বিশেষ যদি বলতে হয়। কারণ হচ্ছে, আমি যদি আমার তরফ থেকে আমার কথাটা একটু বলি, অনুভূতি যদি আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক। আজকে এমন একজন স্টারের সঙ্গে আমরা তারকের সঙ্গে বসেছি এখানে, যার আজকে জন্মদিন বটে, তাছাড়াও তিনি আসলে আমার গেস্ট হয়ে কোনোদিন আসবে সেটা ভাবনাতেও কখনো ছিল না আমার। এবং তিনি জেনারেশনাল সুপারস্টার, আমাদের দেশের গ্লোবাল সুপারস্টার, আমাদের দেশের খ্যাতনামা চিত্রনায়িকা, একজন পুরোদস্তুর শিল্পী মনে একজন মানুষ এবং একজন নির্মাতা, এবং তার আরও অনেক পরিচয় রয়েছে, অনেক দিকে যেতে হবে। এখন কথা না বাড়াই, প্রথম জন্মদিনের শুভেচ্ছাটি জানি এবং কে আছে সেটা বলতে চাই আগে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় ব্যক্তিত্ব, চিত্রনায়িকা রোজিনা। আপা, কোন নামটা বলবো আসলে এটা বলতে গেলে আপনার নাম কিন্তু আমরা ভালোবেসে অনেকগুলো, 3টা নাম বলি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপা। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে আমাদের এখানে এসে সময় দিচ্ছেন আজকে। না না, আমার খুব ভালো লাগে। আর এই দিনটা যে চ্যানেল আইয়ের পরিবার, আজকে হলো আপনার 20শে এপ্রিল, এই দিনটা যে চ্যানেল আইয়ের পরিবার আমার জন্মদিনের কথা মনে রাখে, এটা আমার জন্য খুবই সৌভাগ্য মনে করি আমি। চ্যানেল আইয়ের পরিবারের প্রতি রইল আমার অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। আমরা প্রিভিলেজড আপা, আপনি আমাদের সঙ্গে এসে এই আনন্দটা ভাগাভাগি করেন। আসলে কোত্থেকে শুরু করবো, কোথায় শেষ করবো বুঝতে পারছি না আপা। তবে একটু জিজ্ঞেস করতে চাই, জন্মদিনটা আপনার জন্য কেমন শুরু হয়, কিভাবে শুরু হয়? না, আসলে জন্মদিনটা ওভাবে আমার কখনোই করা হয় না। তবে আপনার এই আপনার 20 তারিখে যখন 12টার পরে 12টা 1 মিনিটে আমার ভাইয়ের বউ, তাদের বাচ্চা, তারপর আমার বোনের বাচ্চা কাচ্চা, বোনের মেয়েরা সবাই মিলে দেখি একটা কেক আর কিছু ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানায়। এটা একদম অনেক বছর থেকে হয়ে আসছে। আর যদি সময় করতে পারি, হয়তো তারপরের দিন আমরা সবাই মিলে হয়তো কোনো রেস্টুরেন্টে খেলাম বা বাসা বাড়িতে বেশ একটু রান্না বান্না হলো, একদম ফ্যামিলিগতভাবেই আর কি, এভাবেই হয়ে আসছে আমার। আর এখন তো তোমার ফেসবুকের যুগ, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক ভক্ত, দেখি 12টার পর থেকেই বেশ অনেক শুভেচ্ছা জানায় আর কি আমাকে। আপা, আনন্দে ভুলে না যাই, আরেকটি কংগ্রাচুলেশন আপনাকে দিতে হবে, সেটি হচ্ছে আপনি বিপুল ভোটে আপনার প্যানেল গতকাল শিল্পী সমিতি নির্বাচনে জিতেছে এবং আপনি সেই প্যানেল নির্বাহী সদস্য। আপনাকে কংগ্রাচুলেশনস আরো একবার। কেমন লাগছে আবার সব মিলে আজকে জন্মদিন? আসলে খুব ভালো লাগছে। কালকে কিন্তু যে ইলেকশনটা হলো একদম উৎসব মুখরভাবে হয়েছে, খুবই সুন্দরভাবে হয়েছে, কোনো রকম মানে কোনো অসুবিধা হয় নাই। আর সব শিল্পীরাই এসেছেন, আমি দেখলাম সিনিয়র জুনিয়র ম্যাডাম ববিতা, সুচন্দা আপা, চম্পা, আরও সব অনেক সিনিয়র আর্টিস্ট এসেছে, আর জুনিয়র আর্টিস্ট এসেছে, সবাই মিলে কিন্তু একদম উৎসব মুখর মনে হয়েছে। পরিবেশটা মনে হয়েছে যেন একটা মেলা মেলা ভাব আর কি। তো এই পরিবেশের থেকে কিন্তু আপনার ইলেকশনটা হয়েছে। আর আমাদের প্যানেল পুরোটাই আমরা বিপুল ভোটে আমরা দিয়ে পাশ করে এসেছি। তবে একটা কথা হলো কি, আমরা শিল্পী, একটা শিল্পীদের ইলেকশন, মানে ইলেকশন হলে তো আপনার হার জিত হবে। তুমি করে বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি মনে করো এটা মানে হার জিত হবেই। তা সেখানে আমি মনে করি যে হার জিতটা বরণ করে নিয়ে সকালবেলা যারা হেরেছে তারা আমরা একসাথে মিলে যেন আমরা কাজ করতে পারি শিল্পীর জন্য, চলচ্চিত্রের জন্য আর কি। এখানে কোনো দ্বন্দ্ব থাকাই উচিত না। আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এখানে আহামরি যে একদম শিল্পী আছে তা নয়। তো এখানে রাগারাগি ভেদাভেদ করাটা আমি মনে করি না, শিল্পীদের মধ্যে এটা হওয়া উচিত না আমি মনে করি। এবং আপনি সবসময় সে প্রতিচ্ছবি দিয়েছেন আমাদেরকে, কখনো বিবাদে জড়ান নিয়ে। এবং আপনি বিশ্বাস করেন যে আসলে পদে না থেকেও করা যায়। এটা সত্যি কথা যে পদে যে থাকতে হবে, যে আমাকে সেই তার জন্য যে কাজ করতে হবে, আমার তখনই পদে আছে দেখে আমি কর্তব্য বা আমি মনে করি যেটা আমার দায়িত্ব, না তা নয়। কিন্তু আমি মনে করি পদে না থেকেই কিন্তু দায়িত্ব করা যায়। তবে হ্যাঁ, পদটা থাকলে হয় কি আরো গুরুত্বটা বেশি বাড়ে, যে না আমি একটা পদে আছি, এটা আমার একদমই বেশি গুরুত্ব দেওয়া উচিত, সিরিয়াসলি কাজ করা উচিত। আর যখন পদে না থাকলো ঠিক আছে, করলে করলাম, না করলে না করলাম, এই জিনিসটা আমার মনে হয় আর কি। আপা, অফিশিয়ালি যেহেতু আপনাকে পদে পেলাম আমরা গেস্ট হিসেবে, আজকে একটু ম্যানিফেস্টেশনটা জিজ্ঞেস করি। এবারে পরিকল্পনা কি কিছু নিয়েছেন ছোট্ট করে? কি হ্যাঁ, পরিকল্পনা সবই তো পাশ করলাম আমরা, তারপর অবশ্যই পরিকল্পনা আছে যে আমাদের চলচ্চিত্রের যে অবস্থাতে দাঁড়িয়েছে, তবে আমি মনে করি আগের চেয়ে অনেকটা বেটার। তবে আমাদের যারা শিল্পীরা আছেন, শুধু হিরো হিরোইন যারা আমরা আছি তাদেরকে নিয়ে তো আর পুরো চলচ্চিত্র না,
আমাদের অনেক শিল্পী শিল্পীরা আছে যা এখন আমাদের সাথে যারা কাজ করতো, মানে ছোট ছোট অভিনয় করলেও তারা এই চলচ্চিত্রের সাথে জড়িত ছিল, এখনো পর্যন্ত আছে। তাদেরও আপনার সিনিয়র হয়ে গেছে, এখন ওইভাবে কাজ নেই, কিন্তু বাট প্রত্যাশা করে যারা কাজ হলে কাজ করব, কেন ছোটবেলা থেকে এই চলচ্চিত্রের সাথে তারা জড়িত। আমরা ভেবেছি যে এদের জন্য একটা কিছু করা যায় কিনা। অনেকের হয়তো নাই, একটা থাকার জায়গা নাই, ভাড়া বাড়িতে আছে, সেটাও মানে অনেক সময় ভাড়াটা ভাবে দিতে পারে না। হ্যাঁ, তো এর আগেও আমরা যখন 2 বছর আগে ছিলাম, আমরা পরিকল্পনা করেছিলাম যে আমরা গভর্নমেন্টের থেকে কিছু জায়গা নিয়ে, তারপর সমিতি থেকে বা গভর্নমেন্ট থেকে কিছু টাকা নিয়ে সবাই মিলে যেন আমরা এই বেশি না, কিন্তু আমাদের যাদের মানে এই থাকার মতো ব্যবস্থা এরকম নাই, আর মনে হয় 100-200 মনে হয় এবং ডিটেইলসও বলেছিলেন, যোগ করেছিলেন এর সঙ্গে। জি, তো তাদের জন্য যদি আমরা একটা বাসস্থান করে দিতে পারি আর কি, তো এটা একটা পরিকল্পনা আছে। তারপরে আমাদের কি বলবো, যে আমাদের প্রাণের নেত্রী, আমাদের জননেত্রী, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি তো আমাদের শিল্পীদের জন্য আপনার কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন। তো এখানেও কিন্তু এই 2 বছর দেখি নেই যে এই কল্যাণ ট্রাস্ট থেকে যে শিল্পীদের জন্য একটা সহযোগিতা বা আছে না, যে এই অবস্থানটা কি আছে। আর মনে হয় এই 2 বছরের মধ্যে তারা যারা ছিলেন খোঁজও নিতে পারেন নাই। তো এগুলো নিয়ে আমরা কাজ করব। তো অনেক বিষয় আছে, অনেক পজিটিভ ব্যাপারগুলো আপনার থেকে সবাই প্রত্যাশা করে, এটা কাজ করে ইচ্ছা আছে ইনশাআল্লাহ, যদি হয় তা অবশ্যই। অনেক কিছু প্রত্যাশী এখন, আপনি যেহেতু ফাইনালি বসেছেন পদে। আপা, একটু ছোটবেলার কথা তো সবাই শুনতে চাইবে নিশ্চয়ই, তো অনেক ভক্তকুল দেখবে এই ভিডিওটা বারে বারে পরে যখন ইউটিউবে থাকবে। ছোটবেলার জন্মদিনটা কেমন ছিল আপনার, নায়িকা হবার আগে, আমাদের রোজিনা হওয়ার আগে? হ্যাঁ, আমি ছোটবেলাটা, হ্যাঁ, তবে বড় সড়ো আকারে হতো না, কিন্তু খুব আমি এনজয় করতাম। এই কারণে আমার নানা নানির বড় নাতনি আমি, আর আমার মায়ার বাবারও আমি বড় মেয়ে। তা আমি দেখেছি যখন আমি বুঝতে শিখেছি আর কি, তো ওনারা কিন্তু তখন কেক কাটা হতো না, আপনার পায়েস রান্না করতো, অত কিছু রান্না বান্না হতো। তো এটা যারা আমার খালা বা আত্মীয় স্বজন ওনারা আসতেন, এসে একটা মনে করেন যে একটা ঘরোয়া পরিবেশে একটা সুন্দর একটা মানে মানে আপনার মিলন মানা হতো। তো আমাকে অনেকে ধরেন ফ্রক কিনে দিচ্ছে, জুতা কিনে দিচ্ছে বা খেলনা কিনে দিচ্ছে, তো এইগুলো আমি খুব এনজয় করতাম আর কি এগুলো। হ্যাঁ, তো এই জিনিসটা দেখেছি। তো এখন হলো কি, এখনকার যেটা দেখি ওভাবে আমার করা হয় না, তো আমার খুব ইচ্ছে যে আমি বড় সড়ো ভাবে একদিন করবো আর কি। কেউ তো নিশ্চয়ই করেছে, আপনার ভক্তরা নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই ওইভাবে করে। হ্যাঁ, তা এখন গিফট পাই, কিন্তু এটা বড় সড়ো না করলে পাবেন না, অবশ্যই পাবেন। হ্যাঁ, গিফট পাই এটা। এবং গিফটের কথা যেহেতু এসেছে, আমি একটু ইন্টারাপ্ট করবো, আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে আমাদের একটা গিফট আছে আপনার জন্য। আচ্ছা, যেহেতু আপনি কি বলে রূপালী পর্দার একজন মানুষ, বিরাট মানুষ, সেই জন্য আমরা পর্দায় একটা গিফট আপনাদেরকে আচ্ছা আচ্ছা চোখ রাখতে হবে। তো সবসময় দেয়, কিন্তু এটা কি নতুনত্ব কোনো কিছু নাকি? হ্যাঁ, একটু চোখ রাখলেই দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। অনেকগুলো ছবির পোস্টার আমরা দেখছিলাম, আপা কেমন লাগলো? না, আমার খুবই ভালো লেগেছে। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ওটা মানুষের ছবির গান, এমন তোমাকে দিলাম। আপা এটা সুপার হিট, মানে এটা কালজয়ী গান। কালজয়ী মানে কি, এখনো শুনলে মনে হয় যে বোধহয় এই সবে রেকর্ডিং করা হয়েছে। এরকমও শ্রোতা আছে আপা যারা আসলে জানে না গানটা কোত্থেকে এসেছে, কিন্তু গানটা গায়, এরকমও মানুষ। হ্যাঁ, অনেক আছে। তারপরে এখনকার প্রজন্মের যারা শিল্পীরা এখন মানে বেশ কিছু আগেকারও এখনকারও স্টেজে কিন্তু উঠলেই কিন্তু এই গান, এই মন তোমাকে দিলাম, এইটা দিয়ে শুরু করে আমি অনেক জায়গায়, অনেক দেশ বিদেশে দেখেছি আর কি। তার মানে এত পপুলার গানটা আসলে খুব সুন্দর, কথা সুন্দর, মিউজিক সুন্দর, কি বলবো, যখনই শুনে মনে হয় এই তো বোধহয় নতুন করে শুনলাম। আপনি খেয়াল করেছেন কিনা, অনেকগুলো হিট সিনেমার পোস্টার আমরা দেখালাম কিন্তু একের পর এক। আমরা যে অবিচারের মিঠুনের সাথে, তারপর জানোয়ার দেখিয়েছি, আপনার দুংলা সংসার, তাই নাকি? অনেকগুলো দেখেছি, খেয়াল করেন না? আচ্ছা, খেয়াল করি না আসলে। পরে দেখবেন নিশ্চয়ই। আমি যেটা বলতে চাই আপা, আমি একটা কথা জানতে পারলাম, সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, হয়তো আপনাকে অনেকেই জিজ্ঞেস করেছে। আপনি যখন লঞ্চ হলেন প্রথম সিনেমায়, তখন আপনি জানতেন না যে রেমুনারেশন দেওয়া হয়? না, আসলে কি করে, মানে কেন জানতেন না? কেন জানতাম না, আমি তো ছবি দেখে দেখে কিন্তু অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রে এসেছি। আমার বাড়ি হলো রাজবাড়ি, গরন্দমান নানা বাড়ি, তবে 2 জায়গায় শৈশবকালে আমি কাটিয়েছি। তো যখন আমি রাজবাড়ি থাকতাম, আমাদের বাড়ির কাছ থেকে বেশি দূরে ছিল না সিনেমা হল, হলের নাম ছিল চিত্রা হল, এখন নেই, ওটা অন্য আপনার
মার্কেট উইথ আবার সিনেপ্লেক্স করছি আর কি। যাই হোক, আমাদের বাড়ি থেকে ধরো তোমার 10-15 মিনিট লাগতো হেঁটে যেতে আর কি। তো আমাদের বাড়ির পাশেই ছিল মসজিদ। তা আজান দিলেই, মাগরিবের আজান দিলেই মনে করতাম যে না, মানে মনে করতাম যে সন্ধ্যার যে শোটা হতো আর কি, চলে যেতাম আমার আরো 2-1 বান্ধবীকে নিয়ে। এটা আমার মাকে জানাতাম না। যাই হোক, ওটা অনেক কাহিনী। তো ওই ছবি দেখে দেখে কিন্তু সকালবেলা যখন স্কুলে যাব তখন স্কুলে যাওয়া হতো না, আমার 2 বোন চলে যেত। আর আরো বান্ধবীদেরকে নিয়ে গাছের নিচে বসে বা কোথাও বসে, এই যে ওরা যারা যায়নি ছবি দেখতে, ওরা জিজ্ঞেস কেমন দেখলি, কি ধরনের, এই গল্প শুরু হলো, এই ছিল। যাই হোক, আমি ছবি দেখে দেখে কিন্তু আমার অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রে আসা, যেখানে যে অভিনয় করলে পয়সা পাওয়া যায়, এটা কিন্তু আমার মাথায় কখনোই ছিল না। এখনই কি সে ভাবনা নিয়ে চলে আপনি? আমি কখনো কিন্তু টাকার পিছনে ছুটিনি, এটা সত্যি কথা। আমি শুধু কাজই করে গেছি। একটা সময় যখন যেটা সুপারস্টার বলো বা বিজি যেটাই হলো, মানে এক দিন আমি 3 থেকে 4টা ছবি শুটিং করেছি আমার এফডিসিতেই। এই ফ্লোরে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, এই আপনার বাগানে, আবার মানে গুলশানে কিছু বাড়িতে বা রাস্তাঘাটে, এরকম করে। অনেক সময় খান আতার মতো ডাইরেক্টর, মহসিন সাহেবের মতো ডাইরেক্টর, ইবনে মজার সাহেবের মতো ডাইরেক্টর, হয়তো কিছু ডাবিং ছুটে গেছে, যে আমরা পরে যে ডাবিং করি, টেপ রেকর্ডার নিয়ে আসতো, যেখানে একটু করে দিত, দেখি একটু ছুটে গেছে। যাই হোক, এইভাবেই আমার জীবনটা অনেকটা বছর কেটেছে। এখানে শুধু আমি কাজের পিছনে ছুটেছি, কাজ করতে হবে, কিন্তু পয়সার দিকে কখনো ছুটি নেই যে এত টাকা নিতে হবে, এত টাকা নিব, বা শেষ হয়ে যাচ্ছে, এই ডাবিংটা শেষ হলে তো আমার আর টাকা পাই, তাহলে পাবো না, এটার দিকে আমি কখনোই ছুটি নেই। একেবারে কি বলবো, আমি ওপেনলি ক্যামেরার সামনে বলছি, সবাই শুনবে, এটা কোনোদিনই ছুটি নেই আমি। কারণ অনেক ছবি করে দিয়েছি একদম বিনি পয়সা, যে সুরজ মিয়া, আমি একটি পয়সাও নেইনি। এখন যে বসবাস করছেন আমাদের স্বপন সাহা, কলকাতায়, হ্যাঁ বিখ্যাত, অনেকক্ষণ কলকাতার উনি ডাইরেক্টর, আর কলকাতা ঘুরে দাঁড়িয়েছি কিন্তু ওনার জন্য 91 থেকে শুরু। তখন উনি চলে গেলেন বাংলাদেশ থেকে। তা বাংলাদেশে যখন ছিলেন অনেকগুলো ছবিতে আমি অভিনয় করেছি, ফারুক ভাই করেছেন অনেক হিরোই, তো ম্যাক্সিমাম ছবিতে আমি কাজ করেছি। তো উনি নিজেই প্রডিউসার ছিলেন, নিজেই ডাইরেক্টর ছিলেন। দেখা গেল যেদিন শুটিং আছে, আমাদের শিডিউল আছে, বললো রোজিনা আজকে তো যাওয়ার পয়সা নেই, খাওয়ার পয়সা, চলেন তো দাদা, আমাদের কর্ম দিতে হবে না, চলেন ভাড়াটা দিয়ে দেবো। দেখা গেলো এখানে গিয়ে সবার জন্য খাওয়া আমরা অ্যারেঞ্জ করছি, হোটেল থেকে পয়সা দিচ্ছি, এইভাবেই কিন্তু অবশ্যই চলচ্চিত্রে গিয়ে আসলে ভালোবেসেই কাজ করেছি, টাকার পিছনে ছুটি নেই। তবে আল্লাহর শুকুর আদায় করি যে এই চলচ্চিত্র থেকেই মাথা গোজার একটা ঠাঁই হয়েছে, আর এই চলচ্চিত্র থেকেই আজ যে ডাল ভাত খাচ্ছি, আর সব কিন্তু এই চলচ্চিত্র এখনো পর্যন্ত আল্লাহর রহমত, আল্লাহর লাখ লাখ শুকর আদায় করে। এবং আপনার শুধু এখানেই না, আপনি অভিনয় শুধু থেমে থাকেননি, আপনি কিন্তু নির্মাণও করেছেন, হ্যাঁ গল্প লিখেছেন। গল্প লিখেছি, প্রডিউস করেছি, আবার গত বছর ডাইরেকশন দিলাম আর কি, প্রথম আমি আর কি। ফিরে দেখা আমার প্রোডাকশনতে রোজিনা ফিল্মস থেকে তোমার জীবনধারা, ওটাতে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি। তার দোলনা, তারপর হলো রাধাকৃষ্ণ, এসব ছবি করেছে। তার লাস্ট গত বছর যে করলাম আপনার ফিরে দেখা, অবশ্য অনুদানের ছিল, কিন্তু রোজিনা ফিল্ম। কেমন লেগেছে আপনার ডিরেকশন দিতে, কেমন লাগলো আপনার একই জায়গায়? অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগা থেকেই তো করেছি। আর এতটি বছরের অভিজ্ঞতা, সেখান থেকেও কিন্তু বাট অভিনয়ের চেয়ে কিন্তু ডাইরেকশন দেওয়াটা অনেক কঠিন। সব কিছু একটা ডাইরেক্টরের মাথায় থাকতে হয়, গল্প লেখা থেকে শুরু করে, সেট থেকে শুরু করে, আর্টিস্ট থেকে শুরু করে, কম্পোজিশন থেকে শুরু করে, মানে ড্রেস থেকে, মানে এভরিথিং, গান থেকে শুরু করে কোথায় করতে হবে, আসলে অনেক বেশ টাফ কিন্তু একটা ডাইরেক্টর। এখন যদি জিজ্ঞেস করি, আপনার সাংগঠনিক যে যাত্রাটা আপনি শুরু করলেন গতকালকে জয়যুক্ত হয়ে, সেটা কেমন হবে বলে মনে হয়? কঠিন হবে? এটা আসলে ভাবলে কঠিন, এটা কঠিন তোমার মনে হয় না কোনো কিছু। এর আগেও আমরা ছিলাম, 2 বছর আগেও আমি ছিলাম এখানে। এটা কঠিন কোনো কিছু না। আমি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা পূরণ করাটা, যে কার কি অসুবিধা, কার কি সুবিধা, বা একসাথে বসলাম। আমাদের শিল্পী সমিতি, এটা শিল্পী সমিতিতে একটা ঘর, সেইখানে হয়তো নির্বাচিত কিছু মানুষ আছে, আমাদের শিল্পীরা সুখে দুঃখে কথা বললাম, এক জায়গায় আড্ডা দিলাম, বা কার সাথে কোন প্রবলেম আছে কিনা সেটা শোনা, সেটাকে একটু সলভ করা, পরিবারের মতো। আসলে এমন মনে হয় না কঠিনতম কোনো কিছু, আমার মনে হয় না, একদম সহজ করে দেখা। এবং আপনি একজন চিত্রনায়িকা, আমাদের গ্লোবাল সুপারস্টার আমি বলেছি, কথাটা একদম যথাযথ। এবং সেই জায়গাতে যদি আসি, আপনি ছোটবেলায় অনেক ডান পিটে ছিলেন,
আপনি গাছে উঠতে পারতেন। ওই আল্লাহ, আপনি শুধু ঘুরে গাছে বেড়াতেন। ওঠা না, আপনার কোনো আপনার আপনার পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে আপনার গাছ থাকে না, আম গাছ বা জাম গাছ বা কিছু একটা, গাছে উঠিয়ে বর্ষার দিনে সেই ডালের মধ্যে দাঁড়িয়ে কিন্তু সেই পানিতে লাফ দিতাম বর্ষার মধ্যে, বর্ষার কাল যখন ভরপুর পানি থাকতো। তো এগুলো অনেক করেছি আর কি। তারপর আপনার যেমন কাঁঠাল আমের দিনে আমাদের বাড়িতে চুরি করেছেন আপা? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু এখন আল্লাহর রহমতে আম বাগান আছে আর কি, অনেকটা কেটে ফেলা হয়েছে। আর আগে তো অনেক বেশি ঝোপঝাপ ছিল, অনেক আম কাঁঠালের বাগান ছিল, তো মাঝখানে বাড়ি, এই পাশে বাগান, এই পাশে বাগান, আম কাঁঠাল নারকেল গাছ। তো কিন্তু নিজেদের বাড়ি থেকে কিন্তু পাশের বাড়িতে যেতাম আর কি, পাশের বাড়ির বাগানে যে কাঁঠাল, তারপর আম, এগুলো মানে একদম অর্ধরাত্রে বা ভোরবেলা অনেক সময় দেখা গেল কাঁঠাল মানে পাকা পাকা হয়েছে, এনে একদম মানে বাঁশের ঝাড়ের মধ্যে কোথাও লুকিয়ে রেখেছে, পেকেছে, সবাই মিলে এভাবেও করেছেন? এভাবে করেছে। এই জিনিসগুলো আমি খুব এটা, এই দুষ্টুমিটা আমার মধ্যে খুব বেশি ছিল আর কি। কিন্তু আমরা দুই তিনজন আমার বান্ধবীরা ছিল আমার খুব ক্লোজ, এদেরকে নিয়ে আমি করি। তাদের সঙ্গে যোগাযোগ আছে আপা এখন? ও দুইজন মারা গেছে, একজন আছে, মাঝে মাঝে যোগাযোগ হয়। ও মাঝে মাঝে ঢাকাতে আসে, ওর নাম লুটাস। আর দুইজন মানে মারা গেছে আর কি। আপনি, আমার মনে হয় আপনি একজন ভালো বন্ধু বটে। না, আমার খুব না, আমি জানি না ভালো বন্ধু কিনা, তবে চেষ্টা করি বন্ধু হতে আর কি। আপা, রাজবাড়ি কি যাওয়া হয় এখন, সময় পান? হ্যাঁ, সময় না, আমি তো গলন্দ তো আমার যেতেই হয়, রোজার মধ্যেও গেলাম আমি। তারপরে ভেবেছিলাম এই আজকালের মধ্যে যাব, তবে হয়তো বা এই মাসে যাব আমি, আরো 2-4 দিন পরে, হয়তো না 25 তারিখে যাব আমি। আমার একটা গেস্ট আসবে, ওনারা চাচ্ছে যে গলন্দ যাওয়ার জন্য, তাই নিয়ে যাব। আর হ্যাঁ, আমি 2-3 মাস পর পর যাই। আগে তো ম্যাক্সিমাম টাইম আমরা একটা মসজিদ বানিয়েছি আমরা। সেই প্রসঙ্গে আসছিলাম আপা, আমি যে আপনার যে ধর্মভীরতার যে ক্যারেক্টারিস্টিকটা আছে, এটা আমরা অনেকেই জানি না কিন্তু। কারণ চিত্রনায়িকা বললে আমরা আসলে অনেক বেশি তারকা বা হচ্ছে তারার মানে বিষয়গুলো আমাদের চলে আসে, খুব কি বলবো ফ্ল্যাশি। বাট সেই জায়গাতে আপনি কিন্তু অনেক ধর্মভীরু একজন মানুষ। আপনি আপনার মায়ের জন্য একটি মসজিদ করেছেন। আমার মায়ের নামকরণ করেছি। এটা ধর্ম অবশ্যই, আমি মুসলমান, হয়তো আমার কর্ম এটা, আমি কর্ম করি আর কি, এটা দিয়ে আমি রুটি রোজগার এখান থেকে আমার চলেছে আর কি। তো আমি জানি না কার কাছে কতটুকু, তবে আমি নিষ্ঠার সাথে কাজ করেছি, ভালো মন নিয়ে কাজ করেছি, এটাই আর কি। যে আছে না যে খারাপ কোনো কিছু ফিল করি নেই বা দেখিও নেই আমি এখানটায়। তো সেখানে হলো যে অবশ্যই আমি মুসলমান, অবশ্যই ধর্মভীরু থাকাটা অবশ্যই উচিত। সারাদিন পরে মানে যেটাই হোক না কেন, যে আমি যে মুসলমান, আমার ধর্মে আমার নামাজ পড়া দরকার, আমার কোরআন পড়া দরকার, এটা তো অবশ্যই চেষ্টা। ব্যক্তিগত জায়গা। আর আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার মা বাবা সকালে উঠে কোরআন পড়তেন, নামাজ পড়তেন 5 ওয়াক্ত, আমার নানা নানিরা দেখে এগুলো। আমার যারা এখন বোন আছে, ভাই আছে, আমার ছোট ভাই আপনার 2 বার বড় হজ করেছে। এই গত বছর নভেম্বরে আমিও উমরা করে আসলাম, আমার পুরো ফ্যামিলি। তো ভাই বাচ্চা কাচ্চাগুলো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে। ইয়াঙ্গার যারা আছে তারাও কিন্তু বিয়ে করেনি ছেলেগুলো, আমার ভাইয়ের বাচ্চারা, বোনের মেয়েগুলো তাই কোরআন পড়ে, হেজাব পরে থাকে। তো আমি কিন্তু ফিল্ম করেছি, কিন্তু বাট আমার ফ্যামিলি হলো একটু ধর্মভীরু। বাধাও পেয়েছেন মাঠ থেকে, সেই গল্প অনেক লম্বা হয়ে যাবে, মানে অনেক লম্বা হয়ে যাবে। আমার মা কখনোই চাইতো না আমি চলচ্চিত্রে আসি, কারণ আমাদের রাজবাড়ি বললাম বাড়ির কাছে হল, আর আমাদের বাড়ির পাশ দিয়ে আপনার যখন প্রথম ছবি রিলিজ হতো, রিক্সার মধ্যে ব্যানার জায়গায় মাইকিং হতো, অমুক ছবি আসছে, অমুক ছবি আসছে, আমি পিছনে পিছিয়ে দৌড়াতাম। আমার মায়ের হাতে অনেক পিটনি খেয়েছি আমি। আর মা খুব শাসিত ছিল, আর বাবা খুব নরম ছিল, কিন্তু মা শাসন করাতেই বোধহয় আজকে যে আমার মনে হয় যে কিছুটা হলো সভ্যতা ভব্যতা মনে হয় বুঝতে শিখেছি আর কি। তবে আপনার প্রথম ডিরেকশন যে সিনেমাতে আপনি দিয়েছেন ফিরে দেখা, সেটার একটা গান দর্শকদেরকে শোনাতে চাই। হ্যাঁ, চলুন। আচ্ছা।
চমৎকার। কেমন লাগলো আপা? খুব ভালো ভালো লাগলো, লেগেছে? হ্যাঁ খুব ভালো লাগে। আজকে আপনাকে আমরা খুব পুলকিত করার চেষ্টা করছি আসলে, আপনি সবসময় আমাদেরকে করেন। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আইয়ের পরিবারকে। মানে ধন্যবাদ দিলে খুবই কম হবে, তারপরে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাকে অনেক ভালোবাসি আপা। এবং এই জন্মদিন যেহেতু আজকে, কেক তো কাটতেই হবে, কেক চলে এসেছে, আপনি যদি কেকটা আমাদের সঙ্গে কাটেন আমাদের জন্য অনেক সৌভাগ্যের, আমার জন্য বিশেষ করে। তুমিও ধরো। শুভ জন্মদিন আমাদের প্রিয় চিত্রনায়িকা রোজিনা। তোমাকে আগে একটু দিয়ে দেই আমার মনে হয়। থ্যাংক ইউ, মাই প্রিভিলেজ, মাই লাক। আমি খাওয়াতে চাই। আচ্ছা চলো, এই গল্প করে দিও। আচ্ছা ঠিক আছে। কালকে রাতে থেকে খাচ্ছি শুধু কেক আর কেক। শুভ জন্মদিন আপা, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। বাহ, খুব টেস্টি তো। হ্যাঁ, অনেক মজার একটি কেক এনেছি আমরা, কেক আমার খাবো। তবে তোমার ক্রিমি কেকটা ভালো লাগে আমার খুব। হ্যাঁ, কালকে আমার ভাইও এনেছিল, তারপরে আমার ব্যাংকে থেকে গিফট করেছে, আর একটা বান্ধবী গিফট করেছে, 3-4টা কেক আর কে। আমি ওরা জানে যে আমি একটু ক্রিমি টাইপের খুব ভালো লাগে, তাই ওর সব কেকগুলো একটু ক্রিমি টাইপের। আপা ক্রিম কিন্তু লেগেছে একটু। হ্যাঁ এই তো ঠিক আছে আপা। এখন যেটা ছোট্ট করে জানতে চাই সেটা হচ্ছে যে দর্শকদের জন্য জন্মদিনে কিছু স্পেশাল বলার আছে কি? আপনার অনেক ভক্ত আছে আজকে দেখছি আপনি। হ্যাঁ, দর্শকের জন্য বলতে চাই যে এই ফেসবুকের যুগ, আমার অনেক ভক্ত, অনেক শুভাকাঙ্ক্ষী আমার 12টার পর থেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আমার ভক্তরাও আমাকে অনেক মেসেজে, অনেক দেখা হলে বা ফোনে আমাকে উইশ করে। আপনাদের সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা সময় পৃথিবীতে থাকি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারি। আপা আজকের দিনে কি বাবা মাকে মিস করেন অনেক বেশি? মানে কেমন লাগে? অবশ্যই বাবা মাকে মিস করি। যে যেটা বললাম না, যে ছোট সময় আমি যখন আমার বার্থডেটা করতো, কারণ আমি আমার বাবা মার বড় মেয়ে ছিলাম, যার জন্য ওই জিনিসটা তখন ভেসে ওঠে আমার আর কি, যে সকাল হলে আমাকে গোসল করাবে। মানে আমি একটু বড় হয়েছি, তারপরেও যেন মায়ের তদারক থাকতো আর কি, গোসল কর, এটা কর, সেটা কর, এভাবে। তারপর পায়েস রান্না করছে, কিছু পোলাও রান্না করছে, এই নানি আসছে, ওই খালা আসছে, ওই চাচি আসছে। প্রথম নাতনি? আমি প্রথম নাতনি, হ্যাঁ প্রথম নাতনি, আমার মেয়ে, আমার মার ঘরে আমি প্রথম আর কি। তো এই যে এইগুলো মনে করেন বেশ, ওই জিনিসগুলো, যে মায়ের যে আনন্দটা, বাবার যে আনন্দটা, মিষ্টি আনছে, দই আনছে, এই জিনিসগুলো যখনই, এখন অবশ্য মডার্ন যুগ, কেক এটা সেটা, তার ওই জিনিসটা আমার খুব টানে আর কি। আমি খুব মায়ের কোন রান্নাটা বেশি পছন্দ? হ্যাঁ, মায়ের কোন রান্নাটা বেশি পছন্দ? আমার মা খুব আমাদের পায়েস খুব ভালো রান্না করতো, সব রান্নাই খুবই সুন্দর ছিল। যেমন গরুর মাংস, সব রান্না সোজা কথা, কোনটা দিকে সবই ভালো লাগে আসলে। মায়ের তো আমার মায়ের কাছ থেকে যতটুকু রান্না, আমার মায়ের কাছ থেকে শিখেছি আর কি। আপা এই যে চলচ্চিত্রে এত বড় যাত্রা, 4 দশক আপনি পার করে ফেলেছেন, পিছনে তাকালে কি কোনো অপ্রাপ্তি বা থাকতে পারে? 4 দশক হয়ে গেল, বাবারে! বাট ইউ আর স্টিল এভারগ্রিন। এতটা সময়। হ্যাঁ, না প্রাপ্তি অবশ্যই, যদি বলি যে প্রাপ্তি ছিল না, এটা আমি কিন্তু মিথ্যা বলবো। আজ মনে করো যে আমার নাম হলো রেনু রওশনারা, রওশনাটা আপনার অফিসিয়ালি, রেনুটা হলো আমার বাবা মার দেওয়া। এই যে রোজিনা নামটি, এটা কিন্তু চলচ্চিত্র থেকেই দেওয়া। এটা যে সবাই চেনে কিন্তু তোমার রোজিনা, তাই না? তা সেখানে এটা হচ্ছে বড় প্রাপ্তি কি হতে পারে। আর তারপর আমার দর্শকদের ভালোবাসা, আপনার অভিনয় করে, চলচ্চিত্র থেকে অভিনয় করে আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। তারপর দেখলে গত বছর রাষ্ট্রীয় আমাকে এই চলচ্চিত্রে এত বড় একটা জার্নির জন্য আমাকে যে সম্মাননা করেছেন, আজীবন সম্মাননা দিয়েছেন আমাকে চলচ্চিত্রের এতটা বছর জানিতে। তো সবকিছু মিলিয়ে অবশ্যই প্রাপ্তি আছে। তারপর বলবো, মানুষ হিসেবে চাওয়ার তো কোনো শেষ নাই। একটা না পাওয়া কি বলা যাবে? চাওয়ার তো থাকলে মনে হতো যে না, আমি যে থাকলে বোধহয় আরো ভালো ভালো গল্প নিয়ে ছবি করতে পারতাম, দর্শকের কাছে আরো বেশি করে ভালোবাসা পেতাম। তবে আমি সবসময় যখনই চলচ্চিত্রে কাজ করি, তখন থেকে কেন যেন আমার আপনার রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কাজী নজরুল ইসলাম, মানে আমার কিছু মানে ওই ঐতিহাসিক কিছু গল্প বা উপন্যাসিক কিছু গল্প নিয়ে কাজ করার সবসময় ইচ্ছা থাকতো। হ্যাঁ, অনেক ধরনের গল্প নিয়ে কাজ করেছি, কিন্তু কিছু কিছু তৃষ্ণা থাকতো আর কি। একদম যে কথাটি বললেন সেই কথা, সেই কাজ। পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনার জন্য একটি উপন্যাসই আজকে রয়েছে। থ্যাংক ইউ। জন্মদিনের উপহার থাকলো পাশাপাশি। সোনার মাটি
তাহলে কি আমরা প্রত্যাশা করতে নোরামাটি পারি হচ্ছে, আপা যে আপনি ভালো। সামনে ডিরেকশন দিচ্ছেন আমাদের জন্য, কোনটা? ডিরেকশন দিচ্ছেন সামনে আমাদের জন্য? ইনশাল্লাহ, অবশ্যই আমার ইচ্ছা আছে, কারণ এখন আর সামনে থেকে অতটা অভিনয় করতে চাই না আর কি। আমি ডিরেকশনটা দিতে চাই। তবে হ্যাঁ, সামনে থেকে যেমন ক্যামেরার সামনে থেকে অভিনয় করব, কিন্তু ওই ধরনের গল্প হলে, যেমন নারী ভিত্তিক গল্প বা আপনার যে একটা মেসেজ আছে একটা সুন্দর, ওই ধরনের কিছু চরিত্র থাকলে করতে পারি, কিন্তু আমার ডাইরেকশন দেওয়াটা আমার খুব ইচ্ছে। বাহ, চমৎকার। আমরা প্রত্যাশা রাখলাম আপা আপনার প্রতি, এবং আমরা অপেক্ষা করছি আপনি কবে ইনশাআল্লাহ, শেখাচ্ছেন, দোয়া করো উপহার যেন আমি দিবেন। অতি শীঘ্রই করতে পারি, আমি খুব মিস করেছি। নিশ্চয়ই আপা, এবং জন্মদিনে আরো একবার শুভেচ্ছা রইলো, এবং আপনার নতুন পদের জন্য শুভেচ্ছা রইলো, এবং অনেক অনেক ভালোবাসা নেবেন আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে চ্যানেল আই। হ্যাঁ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও আমি বলবো, চ্যানেল আইয়ের পরিবার প্রতি রইল আমার অনেক 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 ধন্যবাদ। আমার এই 20শে এপ্রিলের জন্মদিনের কথা মনে করে যে আমাকে ডাকেন, আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজকের আয়োজন, আমাদের বিশেষ আয়োজনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল সবার প্রতি।